স্বাগতম সবাইকে। আমরা শুরু করছি আজকে কৌণিক ভরবেগ চ্যাপ্টারের থার্ড টপিক, কৌণিক ভরবেগের আইগেন মান। এবং স্পষ্ট দেখা যাচ্ছে যে এই টপিকটার আহ, মানে যে ব্যাপ্তি, তার মধ্যে কতগুলো আবার তোমার আইগেন মানেরই কতগুলো আবার পয়েন্ট রয়েছে। আমরা একটা একটা করে দেখি। এর আগে আমরা দেখলাম যে এল স্কোয়ার এবং এল জেড পরস্পরের সাথে বিনিময় করে, অর্থাৎ তারা কমিউটেট করে। সুতরাং যখনই দুটো রাশি বা দুটো অপারেটর পরস্পরের সাথে কমিউটেট করবে, তখন তাদের কমিউটেশন রিলেশন উইল বি ইকুয়াল টু জিরো, যেটা আমরা বলেছিলাম। এ কমা বি মানে হচ্ছে এ বি মাইনাস বি এ। তো এ বি মাইনাস বি এ যদি জিরো হয়, তাহলে আমরা বলতে পারি যে এ এবং বি পরস্পরের সাথে কমিউটেট করে। একইভাবে এল স্কোয়ার এবং এল জেড যদি পরস্পরের সাথে কমিউটেট করে, তাহলে তাদের কমিউটেশন রিলেশন এল স্কোয়ার জেড মাইনাস এল জেড এল স্কোয়ার উইল বি ইকুয়াল টু জিরো। সুতরাং এটা এই ধরনের কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলি যে এটা কমিউটেশন রিলেশনকে স্যাটিসফাই করে। অর্থাৎ এল স্কোয়ার এবং এল জেড এর যুগপৎ আইগেন ফাংশন থাকবে। যুগপৎ মানে একই সঙ্গে। এল যে দুটো অপারেটর পরস্পর কমিউটেট করবে, তাদের অবশ্যই সাইমালটেনিয়াস বা যুগপৎ একটা ফাংশন থাকবে। তাই আমরা বলছি এল স্কোয়ার এবং এল জেড পরস্পরের সাথে কমিউটেট করে। আমরা উপরে দেখেছি, দেখো গতদিন আমরা আলোচনা করেছি। প্রথমে কমিউটেশন রিলেশন গুলো দেখেছি যে যদি এল এক্স এর সাথে ওয়াই, অথবা এল ওয়াই এর সাথে জেড, অথবা এল জেড এর সাথে এক্স, এভাবে যদি আমরা কমিউটেশন রিলেশন গুলো দেখি, তাহলে সেটা জিরো হয় না, সে আমার কোন একটা ভ্যালু দেয়। আই এইচ কার থার্ড ভ্যালুটা দেয়। যেমন এখানে ওয়াই উপাংশের সাথে জেড কোঅর্ডিনেট অপারেটর যখন আমরা কমিউটেট করেছি, তখন আমি পেয়েছি আই এইচ কার এক্স কম্পোনেন্ট। একইভাবে এল জেড এক্স করলে আই এইচ কার টু আই, একইভাবে এল এক্স ওয়াই করলে আই এইচ কার জেড। কিন্তু যখন আমরা এল স্কোয়ার অপারেটর, কোথায় গেল, এরপর আমরা এল এক্স এল ওয়াই এল ওয়াই এল জেড এল এক্স এটা করলাম। এটা করার পরে দেখছি যে তারাও আসলে নন জিরো ভ্যালু দেয়, অর্থাৎ তারা একটা থার্ড ভ্যালু আমাকে দিচ্ছে। এল এক্স এল ওয়াই করলে আসবে আই এইচ কাট এল জেড, যদি এল ওয়াই এল জেড করে আসবে আই এইচ কাট এল এক্স। আর যদি আমি অর্ডার উল্টে দিই, দেখো এক্স ওয়াই জেড, এটা একটা অর্ডার। তাহলে এল এক্স এল ওয়াই এল জেড এল এক্স, এটা হচ্ছে একটা অর্ডার। কোনো কারণে আমি যদি উল্টে দিই, ফর এক্সাম্পল এল ওয়াই এল এক্স বের করি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই এইচ কাট এল জেড। যদি এল জেড এল ওয়াই বের করি, তাহলে আসবে মাইনাস আই এইচ কাট এল এক্স। এইভাবে রিলেশন গুলো মাথায় রাখতে হবে। এবং আমরা যদি ক্রস প্রোডাক্ট তৈরি করি, অর্থাৎ এল ক্রস এল, তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা হলো তোমার কি বলে, ভেক্টরের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু ক্রস প্রোডাক্ট হবে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, কৌণিক ভরবেগের উপাংশগুলোর পারস্পরিক বিনিময় সম্পর্ককে এক কথায় যদি প্রকাশ করতে চাই আমরা, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি। ফর এক্সাম্পল এল ক্রস এল ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এটা যাবে কিন্তু তোমার ক্লক ওয়াইজ ডিরেকশনে। এল ক্রস এল মানে বলা হচ্ছে এল এক্স এল ওয়াই ইজ ইকুয়াল টু এরকম একটা রিলেশন, ক্লক ওয়াইজ ভাবে রিলেশনটা আসছে উপরোক্ত এই অনুযায়ী। যেমন দেখো, তুমি এল ওয়াই এল জেড যখন বের করেছো, বা এল এক্স এল ওয়াই বের করেছো, তখন তুমি কি লিখেছো? এল এক্স এল ওয়াই মাইনাস এল ওয়াই এল এক্স, এল এক্স এল ওয়াই মাইনাস এল ওয়াই এল এক্স। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এসছে। যেমন তুমি যখন এ ক্রস বি বের করো, তখন তুমি কি লিখ, এ ক্রস বি যখন তুমি করবে, তখনও তোমার রিলেশন গুলো এরকম হয়। তাহলে অর্থাৎ ক্রস গুণনের যে নিয়ম। আমি একটু তোমাদেরকে বোর্ডে মনে হয় যেতে গেলে ভালো হবে তোমাদের জন্য। আমি না বোর্ডে স্যার, এটা দিয়ে, স্যার এটা বুঝতে পারছি, ক্লোরাইড স্যার এটা বুঝতে পারছি। ভেক্টর নিয়ম অনুসারে স্যার হবে এটা। এটা কেন হয়েছে দেখো, যদি যদি এটা ইয়ে না হতো, অপারেটর যদি ভিন্ন ভিন্ন না হতো, তাহলে কিন্তু, বা অপারেটর ফর্মে যদি আমরা প্রকাশ না করি, তাহলে হিসাবটা অন্যরকম হতে পারতো।
কিন্তু সেটা হচ্ছে না, এই জিনিসটা জি মাথায় রাখতে হবে। জি স্যার। কেমন? কেন হচ্ছে জি না? স্যার। তাদের কম্পিটিশন রিলেশনের কারণ, আর কিছু না। জি স্যার, রাইট স্যার। হচ্ছে না তার কারণ হচ্ছে তাদের কম্পিটিশন রিলেশন, এটা হচ্ছে বিষয়। একদিকে তোমার রিলেশন হচ্ছে, দেখো, তুমি যখন এ ক্রস বি লিখো, ভালো করে খেয়াল করো, তখন কি লিখো তুমি? এখানে লিখো আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। কেমন? তাহলে এইটার ফলাফল কি লিখো? আই ইন্টু, তখন কি করো, এটা বাদ, তখন তুমি লিখো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি হয়। তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। তাহলে সিমিলারলি তুমি যখন, তারপরে আসছে প্লাস, ওরকম আর কি, জে ইন্টু, তখন যে কমন নিলে উল্টো হয় এ জেড বি এক্স এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। তারপরে আবার লিখছো কে ইন্টু, এই সবুজ মিয়া তুমি স্ক্রিনে টাচ করো না, কে কমন নিলে আসছে এ এক্স বি ওয়াই এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। কেমন? রিলেশনটা আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে তুমি যখন বলছো এল ক্রস এল, তার মানে তুমি লিখছো আই জে কে এল এক্স এল ওয়াই এল জেড এল এক্স এল ওয়াই এল জেড। তাহলে এখানে আসছে কি, আই ইন্টু, এটা বাদ গেল, পাচ্ছি আমরা এল ওয়াই এল জেড মাইনাস এল জেড এল ওয়াই। দেখতে কি একই মনে হচ্ছে না? কিন্তু ওই যে কমিউটেশন রিলেশনের কারণে আমরা এটা এভাবে এল ওয়াই এল জেড এল ওয়াই, যেহেতু অপারেটর, তাই এই এল ওয়াই এল জেড করলে যা হবে এল জেড এল ওয়াই সেটা নাও হতে পারে। সেই কারণে তুমি জিরো লিখতে পারছো না, বরং তোমাকে ওই এল ওয়াই এল জেড এর যে রিলেশন, অর্থাৎ এখানে তুমি লিখে ফেলছো আই ইন্টু এল ওয়াই এল জেড। ক্লিয়ার? একইভাবে জি যখন তুমি জে লিখছো, জে ইন্টু, এখানে আগে লিখে আসি জে ইন্টু, তোমাকে লিখতে হচ্ছে জে ইন্টু, এটা বাদ, তাহলে আগে ডান পাশে একটা তোমাকে লিখতে হচ্ছে এল জেড এল এক্স মাইনাস এল এক্স এল জেড। তাহলে এর মানে হচ্ছে জে ইন্টু, এই জায়গাটাতে কে নোংরা করে ফেললে, তো তোমাদের কনফিউশনটা এখানে আসতে পারে বিধায় আমি এটাতে হাত দিলাম। জে ইন্টু, এখানে তোমাকে লিখতে হবে এল জেড এল এক্স নট জিরো, কারণ যদিও এটা দেখতে মনে হচ্ছে গুণফল এল জেড এল এক্স আর এল এক্স এল জেড তো একই কথা স্যার, না একই কথা নয়, কারণ এরা অপারেটর। একজন আগে অপারেট করবে, একজন পরে অপারেট করবে, ফলাফল এক হবে না। একইভাবে এখানে আসো কে ইন্টু, তাহলে কে ইন্টু কি লিখবা তুমি? কে ইন্টু লিখবা কে, চলে গেল এল এক্স এল ওয়াই মাইনাস এল ওয়াই এল এক্স, তার মানে এটা হচ্ছে এল এক্স এল ওয়াই এর কনভার্সন। এখন তুমি কি বের করলে একটু আগে? তুমি বলেছো এল এক্স এল ওয়াই এল জেড এল এক্স, রাইট? তাহলে এল এক্স এল ওয়াই মানে হচ্ছে আই এল এক্স প্লাস জে ইন্টু এল জেড এল এক্স মানে এল ওয়াই প্লাস, জি স্যার। কে। প্রত্যেকটার আগে আই এইচ কাট ছিল না? ওটা আমরা কমন লিখে দিই, আই এইচ কাট এল এক্স, আমি কমন নিলাম আই এইচ কাট এল ওয়াই, আই এইচ কাট কমন নিয়ে নিলাম, জে এল ওয়াই, কে এল এক্স এল ওয়াই মানে এল জেড। জি স্যার। তাহলে
আই এইচ কার, এল মানে হচ্ছে আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড, সুতরাং এল। জি স্যার। তার মানে নর্মালি আমরা বলি যে এ ক্রস এ ইকুয়াল টু জিরো, এ ক্রস এ ইকুয়াল টু জিরো বলি না আমরা? জি। জি স্যার। এ ক্রস এ ইকুয়াল টু জিরো, অর্থাৎ দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তার ক্রস গুণফল শূন্য হবে। কিন্তু সেই কথাটা এখানে প্রযোজ্য নয়। এল ক্রস এল ইজ নট ইকুয়াল টু জিরো, কারণ সেক্ষেত্রে তার প্রত্যেকটা কম্পোনেন্টই একটা অপারেটর, অর্থাৎ এই এল এক্স একটা অপারেটর, এল ওয়াই একটা অপারেটর, এল জেড একটা অপারেটর, কিন্তু এখানে এটা ছিল ভেক্টর রাশি। সো দিস ইজ দ্য ডিফারেন্স। তো প্রমাণটা করে দেখানো নেই, বিধায় আমি প্রমাণটা করে দিলাম। কি এখন বুঝতে পেরেছো? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি স্যার। এই ছোট ছোট টিপস গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি যে কোনো বড় বড় বিষয়গুলো বুঝতে পারবে। কেননা সব বড় বিষয়গুলো ছোট ছোট ধারণাগুলোর, পরিচ্ছন্ন ধারণাগুলোর উপরে ভিত্তি করে এটা করা। কেমন? এবার আসো, কোথায় গেল? তাহলে এটা ছিল আমাদের জানার বিষয় যে এল ক্রস এল ইজ ইকুয়াল টু কিভাবে, এল ক্রস এল ইকুয়াল টু আমি কিভাবে এই সম্পর্কটা পাই। আর যখন আমি এই সম্পর্কটা পাচ্ছি তখন কিন্তু আমার আর কোনো কনফিউশন থাকছে না। আর এই ক্যাপ চিহ্নটার মানে হচ্ছে অপারেটরের চিহ্ন। কেমন? মাথায় রাখতে হবে, ক্যাপ চিহ্নটার মানে হচ্ছে অপারেটরের চিহ্ন। তাহলে একটা এক্স, একটা, হ্যাঁ, তাই বলে এল এক্স, এল এক্স যদি আমি কমিউটেশন করি তাহলে জিরো হবে। এল এক্স কমিউটেশন এল এক্স তো একই জিনিস, তার তো কমিউটেশন, সেটা তো কমিউটেটিভ হবেই। কিন্তু ভিন্ন দুটো অপারেটর কখন কমিউটেটিভ হবে সেটাই হচ্ছে আমাদের জানা বিষয়। আর এই কারণে এখানে দুটো কম্পোনেন্টের মধ্যে রিলেশনটা এভাবে লেখা হয়েছে। একটা যদি আই কম্পোনেন্ট হয়, একটা জে কম্পোনেন্ট হয়, তাহলে থার্ড হচ্ছে কে কম্পোনেন্ট। খেয়াল রাখতে হবে যে আই, জে, কে, তিনটা জিনিস রয়েছে। এখানে ক্রনেকার ডেল্টার মতো একটা তোমার অপ্রতিসম টেন্সর দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা কমপ্লিটলি অ্যাসিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক টেন্সর, র্যাঙ্ক 3, হ্যাঁ, কোভেরিয়েন্ট টেন্সর। সুতরাং কৌণিক ভরবেগের দুটো পৃথক উপাংশ কখনোই বিনিময় নয়, অর্থাৎ কখনোই সেটা জিরো হবে না। কিন্তু একই উপাংশ অবশ্যই পরস্পরের সাথে কমিউটেটিভ বা তারা বিনিময় মেনে চলে। এটাই আমরা প্রমাণ করলাম। এবার আমরা দেখছি এল স্কোয়ার। এল স্কোয়ার কিন্তু আর একটা বিষয় আমরা বের করেছি। এল স্কোয়ার মানে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার। দেখো আমরা গত দিন সেটা আলোচনা করেছি, অবশ্যই করেছি, কিন্তু কোথায় করলাম? ও আচ্ছা, ওটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, একদম প্রথমে কন্ডিশন করেছি। ও দেখিয়ে দিই, দেখো এল স্কোয়ার ইকুয়াল টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার। এটা ভেক্টরের তিনটি উপাংশের বর্গের সমষ্টি হচ্ছে ভেক্টরের নিজের মানের বর্গ, সেই ইয়ে থেকে আসছে। তাহলে এই ক্যাপ চিহ্নটার মানে হচ্ছে অপারেটর। এখানে একক ভেক্টর চিন্তা করে ভুল করবে না কখনোই। তাহলে এখন যদি এল স্কোয়ার এল এক্স করি আমি, তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে সেটা কি দেখি। রিলেশন গুলো তোমার ক্লিয়ার থাকে, তুমি পরীক্ষার হলে বসে ওটা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই গ্যাপ চিহ্নটা মানে কি স্যার, আবার একটু বলেন স্যার। অপারেটরের চিহ্ন, অপারেটর, আচ্ছা, আচ্ছা। অপারেটর চিহ্ন। জি স্যার, বুঝতে এল পারছি। স্কোয়ার এল এক্স, এল স্কোয়ার মানে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার এল জেড স্কোয়ার, তার সাথে এল এক্স। তাহলে রিলেশন কতগুলো হচ্ছে দেখো। প্রথম হচ্ছে এল এক্স স্কোয়ার মানে এল এক্স ইন্টু এল এক্স, তার সঙ্গে এল এক্স, প্লাস এল ওয়াই স্কোয়ার মানে এল ওয়াই তার সঙ্গে এল এক্স, এল জেড স্কোয়ার মানে এল জেড তার সঙ্গে এল এক্স। এখন দেখো কতগুলো রিলেশন পাচ্ছি আমরা। প্রথমত এখানে আমি একটা যদি এল এক্স কমন নিই তাহলে পাচ্ছি এল এক্স। আবার তার সঙ্গে আসছে যদি আমরা, কারণ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে, একজন হচ্ছে বাঁ দিক থেকে এটার উপর অপারেট করছে,
আর একজন ডান দিক রয়েছে, অর্থাৎ আমি যদি লেফট সাইড এটা কমন নিই তাহলে থাকলো এই এলএক্স এই এলএক্স, আর আমি যদি রাইট সাইড এটা কমন নিতে চাই তাকে কিন্তু অর্ডারে ডান পাশে রাখতে হবে। তাহলে দুইবার আমাকে কমন নিয়ে দেখাতে হবে, একবার হচ্ছে এলএক্স ফ্রম লেফট সাইড, আরেকবার হচ্ছে এলএক্স ফ্রম রাইট সাইড। একইভাবে এল ওয়াই ফ্রম লেফট সাইড, এল ওয়াই ফ্রম রাইট সাইড, এল জেড ফ্রম লেফট সাইড, এল জেড ফ্রম রাইট সাইড। এবার আমরা দেখতে পাচ্ছি এলএক্স এলএক্স জিরো, তারপরে একটা এল ওয়াই আসবে, একটা এল জেড আসবে। সেটা গেল কই? উম আচ্ছা, ও না সরি, আমি তো এলএক্স এর সাথে করছি, ভুল বলেছি। আমি তো এল স্কোয়ারের সাথে এলএক্স কে কমিউটেট করছি। তাহলে প্রথমবার এলএক্স এলএক্স জিরো, এলএক্স এলএক্স জিরো, তাহলে এই দুটো টার্ম জিরো হয়ে গেল। তারপরে এল ওয়াই ইন্টু এল ওয়াই এলএক্স মানে মাইনাস আই এইচ কাট এল জেড, আর এল ওয়াই এলএক্স মানে মাইনাস আই এইচ কাট এল জেড। তারপরে ইন্টু ওই যে এল ওয়াইটা থেকে যাবে, মানে ডান পাশে যেটা বা বাঁ পাশে গুণ অবস্থা আছে সেটা সবসময় মাথায় রাখতে হবে। যেটা বাঁ দিক থেকে গুণ অবস্থায় আছে সে বাঁ দিকে বসবে, যেটা ডান দিক থেকে গুণ অবস্থায় সে ডান দিকে বসবে। তাহলে মানগুলো বসানোর পর আমি যোগ করলে পাচ্ছি শূন্য, অর্থাৎ এল স্কোয়ারের সাথে এলএক্স কমিউটেট করে। তার মানে এল স্কোয়ার এলএক্স ইজ এ কমিউটেশন রিলেশন বা স্যাটিসফাইজ দ্য কমিউটেশন রিলেশন। তুমি কাগজ কলম নিয়ে বসলে এটা এমন কোনো কঠিন কিছু না, একদম ইজিলি বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে তাহলে এ পর্যন্ত কোনো প্রবলেম নেই আশা করি। না স্যার, সমস্যা নেই এ পর্যন্ত। এখন আমরা যাচ্ছি কৌণিক ভরবেগের আইগেন মান। তো এর আগে আমরা দেখে এলাম যে এল স্কোয়ার এবং এল জেড পরস্পরের সাথে বিনিময় করে, অর্থাৎ এল স্কোয়ার এল জেড ইকুয়াল টু জিরো। যেমনটি করে এল স্কোয়ার এল এক্স বের করলাম আমরা, সেটাও জিরো। এল স্কোয়ার এল ওয়াই একই পদ্ধতিতে হয়তো স্যাটিসফাই করবে, কিন্তু এল জেড যে উপাংশটা, জেড উপাংশটা, এটা খুব গুরুত্বপূর্ণ এই সেন্সে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের আমরা যখন কোনো নিউক্লিয়াস বা ওই কোয়ান্টাম ডাইমেনশনের কোনো পার্টিকেল নিয়ে কাজ করি, তখন কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ভার্টিক্যাল প্রজেকশনটা, এ কম্পোনেন্টটা, তার উপরে আমরা অন্যান্য স্পিন বা অ্যাঙ্গুলার মোমেন্টাম অথবা কি বলে তোমার লিনিয়ার মোমেন্টাম, এদের প্রজেকশন গুলো আমরা বের করি এল জেড উপাংশ। তাই এল জেড উপাংশটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে দেখো এল জেড এর আইগেন, আমরা ধরলাম যে একটা আইগেন ফাংশন সাই এর জন্য এল জেড এর সমীকরণটা হচ্ছে এল জেড সাই ইজ ইকুয়াল টু সি সাই। তাহলে বোঝা যাচ্ছে এল জেড এর আইগেন মান হচ্ছে সি। কারণ এল জেড এর যে কম্পোনেন্ট তোমার কি বলে পোলার কোঅর্ডিনেটে, সেটা ছিল এইচ কাট বাই আই ডেল বাই ডেল ফাই। দেখে নাও, যতদিন আমরা ডিসকাস করেছি মনে নাও থাকতে পারে, যতবার দেখবা ততবারই এটা ক্লিয়ার হবে। এল জেড ইজ ইকুয়াল টু মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল ফাই। তাহলে মাইনাস আই মানে ওয়ান বাই আই, অর্থাৎ এইচ কাট বাই আই ডেল বাই ডেল ফাই। আসো, এইচ কাট বাই আই ডেল বাই ডেল ফাই, তাহলে এইচ কাট বাই আই ডেল সাই বাই ডেল ফাই ইকুয়াল টু সি ফাই। এই সমীকরণটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন পদ্ধতিতে সমাধান করি, তাহলে সাই এর ভ্যালু পাই আমরা একটা ফাংশন, এনি ফাংশন, দ্যাট ইজ দ্য ফাংশন অফ ইউর ইন্টিগ্রেশন থেকে ফাংশনটা পাবে ই টু দি পাওয়ার আই সি ফাই বাই এইচ কাট। এ ধরনের ইকুয়েশন সলভ করতে পারো না তোমরা? কারণ এটা তো থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট, আমরা এখানে শুধু জেড কম্পোনেন্টটা নিয়েছি, কিন্তু ইন্টিগ্রেশন করলে যে এক কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্ট আসলে কি ডিফাইন করে? সেই কনস্ট্যান্টটা বাকি দুটো কোঅর্ডিনেটের উপরে নির্ভরশীল একটা ফাংশনকে ডিফাইন করে। আমি একটু দেখাই দিই। এগুলো খুব মজার জিনিস এবং ফিলোসফিক্যালি ওরিয়েন্টেড, সুতরাং আহ মানে বুঝতে পারলে এটা কিছুই না, আর না বুঝতে পারলে বড়ই মারাত্মক। কারণ বইয়ের মধ্যে যেহেতু সলিউশন করেনি, আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এইচ স্কোয়ার বাই আই
ডেল সাই বাই ডেল পাই ইজ ইকুয়াল টু কি লিখেছি আমরা ওখানে, সি সাই, সি ছিল আইগেন ভ্যালু। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে যেতে হবে। সেপারেশন অফ ভেরিয়েবল হলে সাইয়ের দিকে সাই, বাকিগুলো অন্যদিকে। তা যদি করি তাহলে আমি এখানে আসছে ডেল সাই বাই সাই ইজ ইকুয়াল টু, ডান দিকে চলে যাচ্ছে এখানে সি, এখানে এইচ, আই স্কয়ার, তাহলে আই সি ডিভাইডেড বাই এইচ স্কয়ার, আই সি ডিভাইড বাই এইচ স্কয়ার ডেল আই। এখন তুমি ইন্টিগ্রেশন করো। জি স্যার, জি স্যার, এখন বুঝছি স্যার। এটা ওই যে অ্যানাদার ফাংশন এফ, এই এফটাই হচ্ছে আর এবং থিটা এর ফাংশন কনস্ট্যান্ট। তাহলে অর লগ সাই মাইনাস লগ এফ ইজ ইকুয়াল টু আই সি বাই এইচ স্কয়ার ইন্টু ফাইভ। তাহলে এখানে লগ অফ সাই বাই এফ ইজ ইকুয়াল টু আই সি বাই আই সি ফাইভ বাই এইচ বার। তাহলে সুতরাং ফাই ইজ ইকুয়াল টু সাই বাই এফ ইজ ইকুয়াল টু হবে, এটা উপরে চলে অ্যান্টি লগারিদম হলে কি হবে, ই টু দি পাওয়ার আই সি ফাই ডিভাইডেড বাই এইচ বার, আর এফটা ক্রস মাল্টিপ্লিকেশন এখানে চলে আসবে। বোঝা গেল? স্যার এখানে স্বাধীন অপেক্ষক হিসেবে তো আর আর থেটা এনেছে, এটা কেন এনে, মানে কেন আনলো? তুমি যখন ওই ফাংশনের থেকে। থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট যখন তুমি চিন্তা করছো, থ্রি ডাইমেনশনালে আমরা যদি যে কোনো একটি পয়েন্ট পি, তার ডিস্টেন্স যদি অরিজিন থেকে হয় আর, তাহলে তার কোঅর্ডিনেটকে আমরা কি লিখি, আর থিটা পাই, মনে আছে? জি স্যার। এটা হচ্ছে ফাই, সরি, এটা হচ্ছে থিটা, আর এই যে জেড এক্সিস এর সাথে তার যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফাই, আর এটা হচ্ছে আর। তাহলে আমরা তো ওকে প্রথমে জেড কম্পোনেন্ট ধরেছি, তাহলে দিস ইজ জেড, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। তাহলে আলটিমেটলি দেখো, আর এর প্রজেকশনের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর জেড এর সাথে তোমার অবস্থান ভেক্টরের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে পাই, আর মূল বিন্দু থেকে এর যে ডিস্টেন্স তার সঙ্গে অন্য কম্পোনেন্টের রিলেশন রয়েছে। আর তুমি যখন শুধুমাত্র পাই এর কথা বলছো, ইন কেস অফ রোটেশন এই দুইজন তো আর অকেজ হয়ে পড়ে নেই, তাদেরও তো এখানে কন্ট্রিবিউশন রয়েছে, কিন্তু দ্যাট উইল বি এ কনস্ট্যান্ট ফাংশন। অর্থাৎ while talking about the z component, আর এবং থিটাকে আমরা ফিক্সড রেখেছি, সেই জন্য এটাকে আমরা কনস্ট্যান্ট আকারে লিখেছি, ফাংশনটাকে কনস্ট্যান্ট আকারে লিখেছি। কিন্তু তার যে ভ্যালুটা কত হবে, যেহেতু আমাকে এখানে কোনো বাউন্ডারি কন্ডিশন দেওয়া নাই, তাহলে তাকে তোমার বিবেচনায় আনতে হবে। এই আমি সেখানে বিবেচনায় আনলাম। এখন আমাকে কন্ডিশনে যা বলবে সেই অনুযায়ী এটার ভ্যালু আমি বের করবো। জি স্যার, বুঝতে পারছি। সাই অবশ্যই এক্স ওয়াই জেড এর একক মান বিশিষ্ট অপেক্ষক। এক্ষেত্রে পাইকে টোয়াইস পাই পরিমাণে বৃদ্ধি করলে তরঙ্গ অপেক্ষক অপরিবর্তিত থেকে যায়, অর্থাৎ এটা পিরিয়ডিক ফাংশন হয়। কেমন? অনেকটা ওই যে তোমার সলিড স্টেট ফিজিক্স এর ফাংশনের মতো, বলো কার জানি, ব্লক ব্লক থিওরেমের মতো। তাই ফাংশন অফ আর থিটাকে, এটাকে আমরা পাই প্লাস টোয়াইস পাই যদি আমি বলি, কারণ টোয়াইস পাই মানে তো একবার রোটেট করে চলে আসছে, তো চেঞ্জ হবে কেমন, বুঝো নাই? টোয়াইস পাই রোটেশন মানে কি, একবার ঘুরে চলে আসছে, তাহলে কি আর চেঞ্জ হবে? সো ই টু দি পাওয়ার টোয়াইস, এখান থেকে তুমি বের করতে পারো সি এর মান হচ্ছে এম এইচ, বা এম হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যেটা 0 থেকে
শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। আর তাই আমরা LZ এর যে আইগেন মান, সেই আইগেন মানকে লিখতে পারি LZ এর আইগেন মান ইজ ইকুয়াল টু MH বার এবং C ইজ ইকুয়াল টু MH বার। এটা পেয়েছি থেকে এই যে এখান থেকে C এর ভ্যালু হবে। দ্যাটস ইট। আর যদি আমরা সেই আইগেন ভ্যালুটাকে, এটা আসলে LZ ইজ ইকুয়াল টু MH বার, এটা লিখেছি থেকে উভয় দিক থেকে যদি আমরা সাইটাকে সরিয়ে নিই তাহলে থাকে LZ ইকুয়াল টু C, অর্থাৎ এই অপারেটরের যে আইগেন মান, সেই আইগেন মানটাকেই তোমরা থার্ড ইয়ারে পড়েছো। তাহলে ইন জেনারেল তুমি এভাবে লিখতে পারো e⁻im⁵ ফাংশন অফ আর থিটা। কারণ সি এর মানটা এখানে বসিয়ে দিলে, সি এর মানটা যদি বসিয়ে দাও MH বার, তাহলে আলটিমেটলি আর পাইকে তো তুমি টোয়াইস পাই পরিমাণ রোটেট করলেও ওটাই পাচ্ছ, কোনো অপরিবর্তিত থাকছে, কেমন? তাহলে আলটিমেটলি এইচ বার ক্যান্সেল হয়ে চলে যাচ্ছে, থাকছে IM⁵। এবার এনি প্রবলেম? এখানে আর কোনো প্রবলেম আছে? এটুকু তার কোনো প্রবলেম আছে? প্র্যাকটিস করতে অসুবিধা হবে? আশা করি হবে না। এবার আসো LZ এবং L স্কোয়ার এর যে আইগেন ফাংশন গুলো আমরা জেনারেট করতে পারি, সে LZ এবং L স্কোয়ারের আইগেন ফাংশন গুলো জেনারেট করা হবে এখন। যদি MH বার আইগেন মান সম্পন্ন অপারেটর LZ এর আইগেন ফাংশন m হয়, আইগেন ফাংশন মানে আমরা এটা থার্ড ইয়ার থেকে পড়ে আসছি, আর আমি প্রতিদিনই যখন এটা আলোচনায় আসা একবার করে বলি, অর্থাৎ LZ m এর উপর অপারেট করলে its operation it will give us some value, কিন্তু ফাংশনকে পরিবর্তন করবে না, অপরিবর্তিত রাখবে। তাহলে LX প্লাস মাইনাস ILY টু দি পাওয়ার n psi m অপেক্ষক LZ এর আইগেন ফাংশন হবে, যার আইগেন মান হবে m প্লাস মাইনাস NH বার। অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে তোমার কি বলে কমিউটেশন রিলেশনের ক্ষেত্রে, আচ্ছা সেটাও নয় বাদ দিলাম, আমরা যদি কমপ্লেক্স ফাংশন হিসেবে চিন্তা করছি LX প্লাস মাইনাস ILY টু দি পাওয়ার n। তো টু দি পাওয়ার n যদি হয় তাহলে আইগেন মান কি হবে? n টাইমস বাড়বে। তাহলে আমার ছিল হচ্ছে যখন ফার্স্ট অর্ডারে ছিল তখন LX এর জন্য পেয়েছিলাম আমরা, LZ এর জন্য পেয়েছিলাম MH বার। এখন বলা হচ্ছে যদি n টাইমস আমি পাওয়ার দিই তাহলে আইগেন মানের ব্যাপারটা আসবে কি ওই পরিমাণ, অর্থাৎ MH বার প্লাস মাইনাস NH বার, তার সঙ্গে প্লাস মাইনাস NH বার যোগ হবে, দ্যাট মিনস m প্লাস মাইনাস n ইন্টু H বার হবে, যখন n একটি ধনাত্মক সংখ্যা। এইটাকে আমরা প্রমাণ করেছি নিচে। যদি আমরা LZ ইন্টু এত ধরি তাহলে এখানে কিন্তু বলা হয়েছে যে এই অপেক্ষক, তার মানে অপারেট করবো কিন্তু LZ দিয়ে, মাথায় রাখতে হবে। অর্থাৎ এই পুরোটা এখন অপেক্ষক, LX প্লাস মাইনাস ILY টু দি পাওয়ার n psi m, এই পুরোটা হচ্ছে অপেক্ষক। তাহলে সেটা প্রমাণ করতে হলে প্রথমে একটা LX প্লাস মাইনাস ILY দিয়ে গুণ করলাম, করার পরে দেখলাম আমি পাচ্ছি এত। তাহলে আমরা জানি যে LX মাইনাস LX LZ মানে হচ্ছে IH কাট LY। সুতরাং LY LZ এটাও আমরা জানি, উপরে কমিউটেশন রিলেশন পড়ে এসেছি। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি LZ LX প্লাস মাইনাস ILY, তাহলে এটাকে গুণ করলে পাচ্ছি আমি প্রথমে আসছে LZ LX, LZ LX মানে IH কাট LY প্লাস LX LZ, এই যে সমীকরণ। তারপরে প্লাস মাইনাস I ইন্টু পরের অংশটা আমরা লিখেছি, গুণ করলে কি আসে প্লাস মাইনাস I ইন্টু, যদি আমি LZ LY বলি, LZ LY মানে হচ্ছে তোমার LZ LY মানে হচ্ছে LY LZ LY LZ মাইনাস IH কাট LX। তো LY LZ মাইনাস IH কাট LX, এই সমীকরণ থেকে মানটা বসানো হচ্ছে। এবার একটু যোগ বিয়োগ করো, গুণ করো, করে ভ্যালু গুলো বসাতে থাকো। আলটিমেটলি আমরা এসে পাচ্ছি কি LX প্লাস মাইনাস ILY ইন্টু LZ প্লাস মাইনাস H1। সুতরাং
টোটাল ভ্যালুটা কি দাঁড়াচ্ছে যদি আমরা এইভাবে লিখি LZ LX প্লাস মাইনাস ILY psi m ইজ ইকুয়াল টু তাহলে দিস ইন্টু psi m। অতএব LZ psi n ইজ ইকুয়াল টু MH বার psi m। যেহেতু আমরা জানি যে LZ এর আইগেন ভ্যালু হচ্ছে MH বার, তাহলে এই ভ্যালুটা এখানে বসালে LZ psi m এর ক্ষেত্রে বসালে আমরা LZ psi m এর জন্য পেয়েছিলাম MH বার, মাঝখানে কে ঢুকলো LX প্লাস মাইনাস ILY, এখানে আমার মাইনাস করবে একটা, এটা ভুল হয়েছে। তাহলে এখানে আমি পাচ্ছি তোমার আহ কি আসছে, LZ এর জন্য পাচ্ছি MH বার, আর H বার তো একটা রয়েছে ইন্টু এত LX প্লাস মাইনাস ILY সাইন। এখান থেকে H বার কমন নিলে পাচ্ছি M প্লাস মাইনাস 1 H বার। এখন ডেসক্রিপশন দিয়ে যুক্তিগুলো একটু উপস্থাপন করা হচ্ছে, কোনটার কমিউটেশন শূন্য হবে কোনটার কমিউটেশন হবে। এই তোমরা একটু দেখো, টেকনিকটা এখানে করেই দেওয়া আছে। আশা করি ডেসক্রিপশনটা পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু পড়েই বুঝিয়ে দিই। এ থেকে দেখা যায় যে সাই এম LZ এর আইগেন অপেক্ষক হয় যার আইগেন মান MH বার, তবে LX প্লাস মাইনাস ILY সাই এম অপেক্ষক LZ এর আইগেন অপেক্ষক হবে যার আইগেন মান M প্লাস মাইনাস 1 × H বার, যেটা আমরা এখানে প্রমাণ করলাম। এই যুক্তির পুনরাবৃত্তি ঘটিয়ে দেখানো যায় LX প্লাস ILY টু দি পাওয়ার n সাই m যদি অপেক্ষক হয়, অর্থাৎ এটাকে যদি বারবার আমি গুণ করতে থাকি, এখন একবার করেছি এর পরের বার যদি স্কোয়ার করি তাহলে এই কাজটা দুবার করব। তো দুবার করলে ওই ঘুরে ফিরে এটা তো আসবেই, এই টার্মটা আসবে, তার সঙ্গে এটার স্কোয়ার হবে, ঘুরে ফিরে আসবে, তারপরে এটার উপরে কি হবে, সরি স্কোয়ার না, এখানে আসবে 2 × H বার, তারপর আসবে 3 × H বার, তারপর আসবে 4 × H বার। তাহলে এইভাবে করতে করতে যদি n টাইমস করি তাহলে দেখা যাবে M প্লাস মাইনাস n × H বার আসবে। তো এটা একবার করে দেখিয়েছে, তুমি চাইলে আর একবার করে দেখাতে পারো, দেখিয়ে সাধারণভাবে লিখে দিতে পারো যে অতএব এই কথা সত্য, অর্থাৎ এটাও তার একটি আইগেন মান হবে, আইগেন ফাংশন হবে যার আইগেন মান হবে M প্লাস মাইনাস n। দ্যাটস ইট। আর এটা যখন ক্লিয়ার হয়ে গেল, এখানে কমিউটেশন রিলেশন আর কোনোটাই আমার হেল্প লাগবে না তো। তারপর আসবে মোট কৌণিক ভরবেগ। মোট কৌণিক ভরবেগ মানে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম প্লাস স্পিন অরবিল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ক্যাপিটাল L, যেটা আমরা জানি R ক্রস P, আর স্পিন হচ্ছে প্রত্যেকটা কণার একটা নিজস্ব স্পিন, বিশেষ করে ইলেকট্রন প্রোটন নিউট্রনের স্পিন রয়েছে, সবারই স্পিন রয়েছে, অধিকাংশ কণার স্পিন রয়েছে। আর যদি কোনো কণার স্পিন না থাকে তাহলে সেক্ষেত্রে স্পিন জিরো লিখবো আমরা, অর্থাৎ তার ইনফাইনাইট কি বলে অর্ডার অফ রোটেশন রয়েছে যখন সে সিমেট্রিক হবে। মনে রাখতে হবে, আগে একদিন বলেছিলাম একটা কণা যতটা রোটেশন থাকে সিমেট্রি, তার রেসিপ্রোকাল হচ্ছে তার স্পিন, অর্থাৎ ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ। সেই কথার মানে হলো ইলেকট্রনকে দুবার রোটেট করলে সে পূর্বাবস্থায় ফিরে আসে। তাহলে তার মোড অফ রোটেশনটা এরকম যে তাকে দুবার কমপ্লিট রোটেট করতে হয় পূর্বাবস্থায় ফিরে আসার জন্য। তাহলে কোনো কণার বা স্পিন হচ্ছে 1, তার মানে সে একটা রোটেশনে পূর্বাবস্থায় ফিরে আসে। কোন কণার স্পিন 2, তার মানে হচ্ছে তাকে একবার ঘুরালে সে দুবার সিমেট্রি ফিরে পায় বা সিমেট্রিক্যাল হয়। কেমন? এই হচ্ছে স্পিন হিসাব করার নিয়ম। এখন এখানে যা করা হয়েছে প্রত্যেকটা জিনিস তুমি জানো, উপরে আমরা করেছি, জাস্ট তফাৎ হলো এখানে স্পিনটা যোগ হবে। যদি কোনো কণার স্পিন না থাকে তার জন্য রিলেশন গুলো একবারে হুবহু অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশনের মধ্যে আসবে। আর যদি স্পিন বিবেচনায় আমরা আনি তাহলে স্পিনের কম্পোনেন্ট গুলো সেখানে পড়বে। তো আমার মনে হয় তোমরা একটু পড়ো। আমার আমার যা ধারণা যে চ্যাপ্টারে খুব বেশি হয়তো আমাকে আর লাগবে না, খুব বেশি আমাকে লাগবে না, তারপরও আমি প্রত্যেকটা টপিকই টাচ করে যাব। কিন্তু তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্র্যাকটিসটা করো, কেননা আমি পড়ানোর সময় যত ভালো করেই বুঝো না কেন, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবে। ঠিক আছে?
জি স্যার। এবার নিজে এর মধ্যে ঢুকে ঢুকে আর একটু ভালো করে দেখো তোমার সিলেবাসের টপিক গুলো সঙ্গে, কারণ কিছু কিছু বইয়ে কিছু অতিরিক্ত টার্ম বা অতিরিক্ত টপিক ডিসকাস করা আছে। এই মুহূর্তে যদি তোমার পরীক্ষার জন্য সেটা গুরুত্বপূর্ণ নয় মনে করো, অর্থাৎ কিংবা সিলেবাসের বাইরের কোনো টপিক মনে হয় যে হ্যাঁ চ্যাপ্টারটাকে সমৃদ্ধ করার জন্য বা জ্ঞান অর্জনের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার ওটা না হলেও চলছে বা ওটা আমার সিলেবাসেই নাই, এরকম কোনো টপিক চোখে পড়লে আমি তো বলবোই পড়ানোর সময় তোমরাও দেখে রাখো আগে থেকে। তো ভালো থেকো সবাই। জাস্ট আমি টিপস গুলো দিয়ে দিলাম যে কিভাবে রিড আউট করবে নিজে নিজে পড়ে, এবং আমি আশা করি যদি একটু মনোযোগ দাও, এই জিনিসগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। প্রত্যেকটা জিনিসই সিস্টেমেটিক্যালি এসছে, আর তার বেশ কিছু এভিডেন্স আমি প্রমাণ করে করে দেখিয়ে দিলাম যে এটা বইয়ের মধ্যে এভাবে করেনি বলে তোমার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু তুমি যদি কৌশলগুলো জানো, সিস্টেম গুলো জানো, তাহলে তোমার কোনো সমস্যা নেই। তাহলে আজকে রাখছি, ভালো থেকো সবাই। সম্ভব হলে আমি কালকে যদি সময় পাই কালকেও ক্লাস নিব, কেমন? জি স্যার। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি সবাই ভালো স্যার। থেকো। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।